খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ডাল মে কুছ কালা হ্যায়, বিহারের ইভিএম পৌঁছল দক্ষিণ 24 পরগনায়, জোর শোরগোল। 51টি ক্লাবকে 10,000 চেক, আয়ের উৎস কি? টিএমসি সাংসদকে ডেডলাইন শুভেন্দুর। সিইও দপ্তরে ঢোকার মুখে বিএলওদের বিক্ষোভের মুখে শুভেন্দু, চোর স্লোগান, ছোড়া হলো জুতো। 24 ঘন্টার মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে, গেরুয়া নেতার অভিযোগ বন্দুকের ভয় দেখিয়েছিল। আকাশে ওড়ার পরই আছড়ে পড়ল সমুদ্রে, আন্দামানে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, পবনহংস। বড় ঘোষণা নবান্নের, এবার থেকে বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন এই বিশেষ আর্থিক সুবিধা। কোন ক্ষেত্রে জানুন। উড়িয়ে দেওয়া হবে আরডিএক্স রাখা, কলকাতা সহ বহু জেলার আদালতে ইমেল, ঘটনা কি? শোরগোল বাংলায়। রিভলভার দেখিয়ে বিজেপি নেতাকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ, ঘরে ফিরে কমলের দাবি তিনিই পদ্মেরই। চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন, পথে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের 12টি জেলা। রাজ্যসভা ভোটে কি ষষ্ঠ প্রার্থীর কৌশল? নিজেদের বিধায়কদের ওপর সতর্ক নজর রাখছে যুযুধান তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। বাংলার ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট রায়, 28 ফেব্রুয়ারির পর কি আর নাম তোলা যাবে? রোগী নিয়ে দিল্লি যাচ্ছি বলেছিল ছেলে, তারপরই শুনি বিমান ভেঙে পড়েছে। রাঁচির ঘটনায় চিকিৎসক পুত্রকে হারিয়ে দিশাহারা বাবা। এটা তদন্তের জায়গা নয়, যান গিয়ে কেন্দ্রকে জানান। বাংলার আধার জালিয়াতি বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের। 60 দেশের সঙ্গে সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ স্পিকারের নেতৃত্ব দেবেন অভিষেক। পড়াশোনায় চাপ, বিরক্ত হয়ে বাবাকে খুন করল ছেলে, দেহ টুকরো টুকরো নীল ড্রামেও ভরল। ঘটনা জানলে শিউরে উঠবেন। হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, সঙ্গে অ্যাকাউন্টে 853 টাকাও, বিজেপি সরকারের বিরাট উপহার। ভোটে আইএসএফের সঙ্গে জোট বাঁধছে সিপিএম, নওশাদদের কোটি আসন ছাড়ছেন সেলিমরা। 1,500 জিন্স 80 টাকায়, দামি টি শার্ট 50। ইউটিউব দেখে হাওড়ায় গিয়ে প্রতারিত মধ্যপ্রদেশের ব্যবসায়ী। দিশাহীন বিরোধীরা, কয়েক কদম এগিয়ে ভোট ঘোষণার আগেই খসড়া প্রার্থী তালিকা তৈরি তৃণমূল নেতৃত্বের। এসআইআর বৈঠকে উপস্থিত কেন? মনোজ পন্থকে গ্রেপ্তারের দাবি সুকান্তর, জবাব দিল নবান্ন। এসআইআরে বৈধ আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কমিশনকে ধাক্কা দিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সিপিএম বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল, বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা। নগ্ন প্রতিবাদে গ্রেপ্তার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, বব্বর শেরের পাশে আছি, সরব রাহুল। কাটমানি দিলেই দলে যোগদান ও পদ, বৈঠকে বিস্ফোরক তৃণমূল নেতা। একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর। তুষারপাতে দার্জিলিংয়ের স্বস্তি, সিকিমের সংকট, 46 পর্যটক উদ্ধার, বাংলার হাওয়া বদল খুব তাড়াতাড়ি। ছিলেন ভরতপুরের বিধায়ক, এবার কোন কেন্দ্র থেকে প্রার্থী হুমায়ুন কবির? শুরু হয়ে গেল দেওয়াল লিখন। গুলি বন্দুকের সরকার চলবে না স্লোগান শুনে বিধানসভায় মেজাজ হারালেন নীতীশ, দিলেন জবাবও। রাজ্যের একাধিক কোর্টে বোমাতঙ্ক, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, জানালেন মুখ্য সচিব। ফের মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন শ্রমিক ভট্টাচার্য, পাল্টা কুণাল। ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে ফের বিতর্ক, আসরে আরও এক মুখ্যমন্ত্রী, রাহুল কি ফের ব্যাকফুটে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সামনেই বিধানসভা ভোট, তার আগে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের বিষয় গুছিয়ে নিচ্ছে, তেমনই নির্বাচন কমিশনও তাদের নিজেদের কর্মকাণ্ড গুছিয়ে রাখছে।
ভোট নেওয়ার জন্য ইভিএম প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। আর দক্ষিণ 24 পরগনায় ভোটের জন্য বিহারে ব্যবহৃত ইভিএম মেশিন এবার নিয়ে আসা হয়েছে, আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। গত সপ্তাহেই বিহার থেকে প্রচুর ইভিএম এসছে জেলায়। সেসব এবার পরীক্ষা করে দেখা হবে। যেগুলি ঠিক থাকবে সেগুলি ব্যবহার করে হবে ভোটের দিন। এসআইআরের কাজ শেষ হলে বিহার থেকে আসা ভোট যন্ত্র পরীক্ষা করে দেখবেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, এই জেলায় প্রায় ৯,৫০০ বুথে ভোট গ্রহণ হতে পারে। বিহার থেকে যে সংখ্যক ইভিএম এসছে তারা পর্যাপ্ত কিনা সেই হিসেব এখনও হয়নি। যদিও সব বুথে ইভিএম না দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে অন্য রাজ্য থেকে ইভিএম আনা হতে পারে বলে ধারণা। তবে সূত্র মারফত জানা গিয়েছে 2024 সালের লোকসভা ভোটে বিহারে ব্যবহৃত ইভিএম প্রস্তুত করে রাখা হচ্ছে, যদিও এই পরীক্ষার কাজ অনুযায়ী মাসে করা হয়েছে। তবে শুধু যে দক্ষিণ 24 পরগনা নয়, আরও কয়েকটি জেলায়ও পড়শি রাজ্য থেকে কিছু ইভিএম এসেছে বলে খবর। যেমন পূর্ব বর্ধমানে প্রায় 800 ভোট যন্ত্র পাঠানো হয়েছে। রাজ্যে এবার এক লহমায় বুথের সংখ্যা অনেকটাই বাড়ছে। 81,000-এর বেশি বুথ থাকছে। পাশাপাশি 25% মতো বাড়তি ইভিএম রাখা হবে। সব মিলিয়ে লক্ষাধিক ইভিএম যন্ত্র জোগাড় করা কমিশনের কাছে অগ্নি পরীক্ষা। 51টি ক্লাবকে আর্থিক অনুদান। প্রত্যেক ক্লাবের কর্তৃপক্ষের হাতে এলো 10,000 টাকার চেক, সঙ্গে 2টি ফুটবল। দাতা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তবে সেই সংগঠনের উদ্যোগে সমগ্র কর্মসূচিটির আয়োজন হলেও দান হয়েছে নেতার হাত ধরে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের হাত থেকেই চেক তুলে নিয়েছে প্রতিটি ক্লাব কর্তৃপক্ষ। তাতেই আপত্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সংসদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। সোমবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরাপুরের তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। সাংসদ নিজের গ্যাটের কড়ি খরচ করে এই কর্মসূচি করেছেন বলেও ইঙ্গিতে দাবি করেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায়, আমি শুধু জানতে চাই এই টাকার উৎস কী। উনি দাবি করেছেন এই টাকা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়েছে। তাদের নাম কি, রেজিস্ট্রেশন নম্বর কত। এরপরেই তৃণমূল সাংসদকে ডেডলাইন বেঁধে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি, 3 দিনের মধ্যে ওই এনজিওর নাম প্রকাশ না করলে আমি আয়কর দপ্তরকে চিঠি লিখব। এবার শুভেন্দুকে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল সাংসদ। এনজিওর নাম উল্লেখ করে বাপি হালদারের দাবি, আমরা বেশ কয়েকটি এনজিওকে সংগঠিত করতে সাহায্য করেছিলাম আর টাকা দিইনি, চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বা সিইও দপ্তরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার প্রবেশের মুখেই দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত বিএলও আধিকারিক রক্ষা কমিটির সদস্যদের একাংশ শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের তরফে তার দিকে জুতোও ছোড়া হয়। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূলপন্থী বলে পরিচয় দেন। তাদের দাবি, দিনের পর দিন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অথচ তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দপ্তরের দরজা বন্ধ রাখা হয়েছে। সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সহজেই ভেতরে প্রবেশ করতে পারায় ক্ষোভ আরও বাড়ে। স্লোগান দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিক্ষোভকারীরা বলেন, শুভেন্দু অধিকারীকে তারা রেজিস্টার্ড চোর বলেই মনে করেন। তাদের অভিযোগ, বিরোধী দলনেতা হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেননি, তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। উত্তেজনার মধ্যে অবশ্য বাইরে কোনো প্রতিক্রিয়া দেননি শুভেন্দু। তৃণমূলে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যেই ভোলবদল। দলবদলুর নেতা জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই আছেন। তৃণমূলের লোকজন বন্দুক ধরে ভয় দেখিয়ে তাকে দলে যোগদান করেছিল বলে অভিযোগ তৃণমূলের নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। ঘটনার সামনে আসায় রাজনৈতিক মহলে জড়িয়েছে শোরগোল। বিতর্কিত কমল মণ্ডল দিনহাটার 3 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি পদে ছিলেন বলে খবর। গতকাল সোমবার তৃণমূলের কার্যালয়ে গিয়ে দলবদল করেছিলেন কমল মণ্ডল। তিনি বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। বিধানসভা ভোটের আগে এই দলবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছিল ওয়াকিবহল মহল। সেই দলবদলের 24 ঘন্টার মধ্যেই ভোলবদল ওই নেতার। আজ মঙ্গলবার তিনি বিজেপির কার্যালয়ে যান। দাবি করেন তাকে জোর করে তৃণমূল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, শুধু তাই নয়, বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে দল বদল করানো হয়। তার তুলে দেওয়া হয়েছিল তৃণমূলের দলীয় পতাকা। এদিন সেই কমল মণ্ডলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সম্পাদক অজয় রায়। জানানো হয়, গতকাল সোমবার নিগমনগর বাজার এলাকায় ছিলেন। অভিযোগ, সে সময় তৃণমূলের লোকজন বন্দুক দেখিয়ে তাদের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যান। সেখানেই জোর করে তৃণমূলের পতাকা হাতে তুলে দিয়ে দলবদল করানো হয়।
ঝাড়খণ্ডের পর এবার আন্দামান। মঙ্গলবার সকালে 7 সাওয়ারিকে নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টার পবন হংস। জানা যাচ্ছে আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই সমুদ্রে ভেঙে পড়ে সেটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে যান্ত্রিক সমস্যার জেরে পাইলট বাধ্য হয়েই হেলিকপ্টারটি সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করান। সৌভাগ্যবশত দুজন ক্রু মেম্বার সহ হেলিকপ্টারের সকল যাত্রী নিরাপদে রয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার সকালে পোর্ট ব্লেয়ার থেকে মায়াবন্দরের উদ্দেশ্যে উড়ান ভরেছিল হেলিকপ্টারটি। তবে আকাশে ওড়ার পরেই যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। পবনহংসের এক মুখপাত্র জানিয়েছেন সকাল 9:30 নাগাদ জরুরি ভিত্তিতে হেলিকপ্টারটি সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন পাইলট। তার আগেই বিমান পরিচালন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয় পাইলটের তরফে। সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিংয়ের পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। কপ্টারে থাকা 7 সাওয়ারিকেই উদ্ধার করা হয়েছে। যাত্রীরা সামান্য চোট হলেও কেউই গুরুতর আহত হননি। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। কোনো রাজ্য সরকারি কর্মীর মৃত্যু যদি অবসরের আগেই হয় তাহলে তার আর্থিক প্রাপ্য নিয়ে এবার বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের পেনশন শাখার নতুন বিজ্ঞপ্তি অনুসারে মৃত কর্মীর বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্না কন্যারাও এখন থেকে আর্থিক সুবিধার দাবিদার হিসেবে গণ্য হতে পারেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিষেবা বিধি 1971 সংশোধন আনা হয়েছে। আগের নিয়মে স্বামী অথবা স্ত্রী, অবিবাহিত অথবা বিধবা কন্যা, পুত্র অথবা সৎপুত্র, নাবালক ভাই, বাবা মা, অবিবাহিত অথবা বিধবা বোন এরাই সুবিধাভোগীর তালিকায় থাকবেন। বিবাহিত বা ডিভোর্সি কোনো কন্যা থাকলে সেই তালিকায় না থাকার বহু ক্ষেত্রে আর্থিক প্রাপ্য থেকে বাদ পড়তেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে যে অনেক সময় কর্মীর একমাত্র নিকট আত্মীয় হিসেবে বিবাহিত অথবা বিবাহ বিচ্ছিন্না কন্যাই থাকতেন, কিন্তু পুরনো নিয়ম অনুসারে তারা কোনো সুবিধা পেতে পারতেন না। নতুন সংশোধনটি হওয়ার ফলে সেই সমস্যা মিটে যাবে। এমনকি আগে যে সমস্ত দাবি ঝুলেছিল সেগুলিও নতুন নিয়ম মেনে আবারও খতিয়ে দেখার সুযোগ থাকছে। আজ সকালে হঠাৎই রাজ্যের একাধিক আদালতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে বিস্ফোরণের হুমকি দিয়ে বিচারকদের একটি ইমেল পাঠানো হয়। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে তৈরি হয় চাঞ্চল্য। তাড়াতাড়ি করে পুরো ভবন ফাঁকা করে দেওয়া হয়, শুরু হয়ে যায় তল্লাশি। সবথেকে আগে হুমকির মেল পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলা এবং দায়রা জজ আদালতে মুখ্য বিচারকের কাছে। সকাল প্রায় 11টা নাগাদ পাঠানো হয় সেই মেল। সেই মেলের বার্তায় দাবি করা হয় যে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং দুপুর 1টার মধ্যেই বিস্ফোরণ ঘটবে। সে সময় আদালতে একটি জামিনের শুনানি চলছিল। বিচারক দেবপ্রসাদ নাথ বিষয়টি জানানোর পরেই গোটা এজলাসে হুলস্থুল পড়ে যায়। তাড়াতাড়ি পুলিশ এবং বোমা স্কোয়াড পৌঁছে তল্লাশি শুরু করে দেয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেই একই ধরনের মেল পৌঁছায় কলকাতার ব্যাংশাল কোর্ট, দুর্গাপুর আদালত এবং নগর ও দায়রা আদালতেও। আইনজীবী এবং আদালত কর্মীরা কোর্টরুম ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসে। সমস্ত জায়গায় পুলিশ, কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো শুরু হয়। তবে কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। সেই একই হুমকি হুগলির চুঁচুড়া জেলা আদালতেও পৌঁছায়। জেলা জজের কাছে পাঠানো সেই মেলে আরডিএক্স বিস্ফোরণের কথাও উল্লেখ করা ছিল। সাথে সাথে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ শাখা সক্রিয় হয়ে যায়। আদালতের ভেতরে যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকেও নজর রাখা হয়। তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দিনহাটা 2 ব্লকের তৃণমূল সভাপতি জানান, ডাহা অসত্য বলেছেন বিজেপি নেতা কমল বর্মন। তিনি নিজেই তৃণমূলে যোগ দিতে চান। বাজারে গিয়েছিলেন কেনাকাটা করতে, সেখান থেকে বিজেপি নেতাকে তুলে নিয়ে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে। বাড়ি ফিরে গিয়ে সেই নেতার দাবি রিভলভার দেখে ভয়ের চোটে বিরোধী শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু অন্তর থেকে তিনি বিজেপি করেন, বিজেপিতেই আছেন। ওই নিয়ে দিনহাটায় জোর রাজনৈতিক তরজা। দিনহাটার বাসিন্দা কমল বর্মন বর্তমানে বিজেপির জেলা কমিটির সদস্য। সোমবার রাতে তিনি বাজারে গিয়েছিলেন। কমলের দাবি, রাস্তায় হঠাৎ তার পথ আটকে দাঁড়ান কয়েকজন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূলের দিনহাটা 2 ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের বাড়িতে। সেখানে জনকয়েক নেতার উপস্থিতিতে তার হাতে তৃণমূল পতাকা ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সেই কমলকে পাশে নিয়ে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কোচবিহারের বিজেপির সম্পাদক অজয় রায়। তিনি বলেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি কমল বর্মন বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। তৃণমূলের দুষ্কৃতীরা তার পথ আটকান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগদান করিয়েছেন, কিন্তু কমল বিজেপির সঙ্গেই আছে। বিজেপি নেতার অভিযোগ, এই অনৈতিক কাজে ইন্ধন দিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আজই বাড়ি ফেরার কথা ছিল ছেলের, বাড়িতে খুশির আমেজ, কিন্তু ফোনটা পেয়েই মুহূর্তে বদলে গেল সব কিছু। ছেলে বাড়ি ফিরল, তবে মৃত অবস্থায়। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো যুবকের। মৃতের নাম মহিরুল মল্লিক। তার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মহিরুলকে। চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক রবিবার বাড়ি ফিরেন বলে চেন্নাই থেকে হাওড়াগামী ট্রেন ধরেন। তাকে ট্রেনে তুলে দেন তার জামাইবাবু। মঙ্গলবার বিকেলে মহিরুলের পরিবারের কাছে একটি ফোন আসে। বলা হয়, মুর্শিদাবাদের সালারের রায় গ্রামে এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দগ্ধ অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মহিরুলের পরিজনরা। তাদের অভিযোগ, বছর 32-এর মহিরুলকে খুন করা হয়েছে। বাড়ি ফেরার পথে কিভাবে তার অগ্নিদগ্ধ দেহ সালারে উদ্ধার হলো, সেই প্রশ্ন তোলেন মৃত যুবকের দিদি ফতেহারা বিবি। বলেন, আমার ভাইয়ের আজকেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গত 2 দিন ধরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কেউ তাকে পুড়িয়ে মেরেছে, কিন্তু কেন তার ভাইকে পুড়িয়ে মারা হলো তা নিয়ে বিশেষ কিছু বলতে পারছেন না তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুড়িয়ে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। শীত যেতে না যেতেই বৃষ্টি শুরু। মঙ্গলবার সকালে 2026 সালের প্রথম বৃষ্টি দেখল কলকাতাবাসী। বাতাসে জলীয় বাষ্পের কারণে আজ সকাল থেকেই দফায় দফায় ভিজেছে দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন জেলা, যার ফলে আচমকাই রদবদল শুরু রাজ্যের আবহাওয়ায়। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ সকাল থেকেই 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হাওড়া সহ একাধিক জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাতেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে একাধিক জেলাতে। সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা ছিল। পাশাপাশি আজ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে রয়েছে হালকা ঠান্ডা বাতাস। ভোর রাতে কলকাতাতে এক দফা বৃষ্টির করিবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। রাতেও তাপমাত্রা কম রয়েছে, যার ফলে ফ্যাসফ্যাসানি গরমের আভাস পাওয়ার আগেই একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল শহরবাসীর মনে। পূর্বাভাস বলছে, আজ রাতেও বিক্ষিপ্তভাবে আরও দু এক দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। তাই সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সুতরাং আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 2 জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেন বৃষ্টি হচ্ছে? আসলে মধ্য বঙ্গোপসাগরে এলাকায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। আগামী 24 ঘন্টায় একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে ওড়িশায়